ব্যারিস্টার ফুয়াদকে গ্রেফতার করা হয়েছে, এরকম একটা সংবাদ ব্যাপকভাবে ছড়িয়েছে। তো গভীর রাত্রে এই ধরনের সংবাদ প্রচার হলে যেটা সমস্যা হয় যে যোগাযোগ, খোঁজখবর নেওয়া, এটা একটু অসুবিধা হয়। যদিও রমজান মাস থাকাতে সুবিধা হয়েছে যে আমরা সেহরির টাইমে অনেককেই আমরা জাগ্রত পেয়েছি, অনেকের সাথে আমরা কথা বলতে পেরেছি। তো আমরা যত দ্রুত সম্ভব খবর চেক করে আমরা আপনাদেরকে জানিয়েছি যে এটা সম্পূর্ণ একটা গুজব, এবং এটা খুবই দুঃখজনক যে আমরা সোশ্যাল মিডিয়াতে নানা রকম উত্তেজনাপূর্ণ, নানা রকমের অস্থিরতা আমরা লক্ষ্য করছি, এবং এই সমস্ত গুজবের উদ্দেশ্য কি সেটা আপনারা সবাই একটু আমরা বুঝতে পারছি। যাদের আইডি থেকে এই গুজবগুলো ছড়ানো হয়েছে এদেরকে আপনারা প্রায় সবাই চেনেন। এরা সবাই পরিচিত, চিহ্নিত, পতিত স্বৈরাচার এবং আওয়ামী লীগের একেবারে এরা হচ্ছে পেইড, এবং আমি যেটা বলবো যে এরা হচ্ছে একদম উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরির জন্য, উচ্ছৃঙ্খলতা তৈরির জন্য, বিশৃঙ্খলা তৈরির জন্য একেবারে নিবেদিত লোকজন। তো আমি ভাবছিলাম যে এই সমস্ত কাজগুলো কেন হয়, কারা এগুলো করে। তো প্রায় সকল বোদ্ধারাই আমাকে বলেছেন যে এটা সরাসরি শেখ হাসিনার নির্দেশেই এই ধরনের উস্কানিগুলো হয়। কারণ এর আগেও আমরা দেখেছি শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন তার নেতাকর্মীদেরকে যে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি লাগিয়ে মিছিল করার জন্য, এবং সেই মিছিলে যদি হামলা হয় এবং ট্রাম্পের ছবি আক্রান্ত হয়েছে, এই সমস্ত ছবি দিয়ে ওনারা রাজনীতি করবেন এবং মার্কিনীদের মধ্যে ওনারা উত্তেজনা তৈরি করার চেষ্টা করবেন। ঠিক তেমনি আপনারা দেখেছেন যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবি পার্টির সাধারণ সম্পাদক গত 2024 সালের 5 আগস্ট, আমি তখন জেলে ছিলাম, আমাদের যখন প্রতিবাদ সমাবেশ হচ্ছিল এই বিজয় 71 চত্বরে, তৎকালীন সময়ে দেশে নানা রকমের পরিস্থিতি বিরাজ করছিল, খুবই সেন্সিটিভ একটা টাইম। সেই সময়ে ব্যারিস্টার ফুয়াদের একটা বক্তব্য ছিল, কারণ আমাদের কাছে খবর ছিল যে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে, ছাত্র জনতার অভ্যুত্থানকে পকেটজাত করার জন্য নানা রকমের কাজ হচ্ছে। সেই পরিস্থিতিতে ব্যারিস্টার ফুয়াদ একটা বক্তব্য রেখেছেন। আপনারা সেই বক্তব্যটা ভালো করে লক্ষ্য করলে দেখবেন সেখানে তেমন কোনো ইলেকট্রনিক মিডিয়া ছিল না, কারণ সেই সময়ে ইলেকট্রনিক মিডিয়া তো দূরের কথা, সোশ্যাল মিডিয়ার কার্যক্রম তখন খুবই লিমিটেড ছিল, ইন্টারনেটও বন্ধ ছিল। সেই সময়ের একটা বক্তব্যকে গতকাল পরশু 2 দিন ধরে আমরা দেখলাম যে কে বা কারা এটা নতুন করে এটা এনেছে, এবং এটা বিভিন্ন জায়গায়, এটা মেসেজের মাধ্যমে বিভিন্ন জায়গায় এটা ছড়ানো হয়েছে, এবং বলা হয়েছে যে এটা সাম্প্রতিক একটা বক্তব্য। সেটা আমি আপনাদেরকে খোলামেলা করেই বলি, আপনারা হয়তো আমাকে প্রশ্ন করবেন এই বিষয়ে, যে সেখানে দেখা যাচ্ছে ব্যারিস্টার ফুয়াদ অত্যন্ত স্পষ্ট করে বলছেন যে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, ষড়যন্ত্র যদি করা হয় আমরা আবু সাঈদের মতো জীবন দিয়ে রক্ত দিয়ে হলে সেটা মোকাবেলা করব। এবং ক্যান্টনমেন্টের একটা কথা সেখানে এসেছে যে সেখানেও আমরা প্রয়োজনে আমাদের উড়িয়ে দিব, এই ধরনের একটা কথা উনি সেখানে বলেছেন। প্রেসিডেন্টকে আওয়ামী লীগের আজ্ঞাবহ হিসেবে উল্লেখ করে তিনি প্রেসিডেন্টকেও চক্রান্ত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন যে গণ অভ্যুত্থান মানেই ছিল আমাদের সবকিছু ওলটপালট করে দেয়া, এবং যে গণভবন উড়িয়ে দেওয়া হয়েছে, গণভবনকে মানুষ ঘেরাও করেছে, সেরকম একটা পরিস্থিতি ছিল 5 আগস্ট। সেরকম পরিস্থিতিতে একটা বক্তব্যকে বর্তমান সময়ের বক্তব্য বলে চালিয়ে দিয়ে নানা ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা কারা করেছে এদেরকে আপনারা চেনেন। আমরা এদের সমস্ত বিষয়গুলো অবজার্ভ করেছি, লক্ষ্য করেছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমার সাথে বিভিন্ন জায়গা থেকে যোগাযোগ করা হয়েছে, তাদেরকে আমি বিষয়টা যখন স্পষ্ট করেছি তারা বিষয়টা বুঝেছেন। কিন্তু এর মধ্যে আমরা দেখলাম
যে এটাকে পুঁজি করে নানা রকমের গুজব, নানা রকমের উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হয়েছে। গতকালকে আমাদের এখানে পাশে একটা শ্রম ভবন আছে, আপনারা জানেন, এখানে শ্রমিকরা আন্দোলন করছে। গতকাল এখানে সেনাবাহিনীর প্রায় 10-12টা সাঁজো আজান এসেছিল বিকেলের দিকে। বিভিন্ন জায়গায় খবর ছড়িয়ে পড়েছে যে এবি পার্টি অফিস সেনাবাহিনী ঘেরাও করেছে। আমার কাছে চারিদিক থেকে ফোন আসা শুরু হলো। তো আমরা এই বিষয়গুলোকে বুঝতে পারছি যে এক ধরনের উত্তেজনা, ভুল বোঝাবুঝি এবং পরিস্থিতি এবং নানা মিথ্যা সার্কুলার, নানা মিথ্যা নোট প্রচার করে এক ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এই ধরনের বিভ্রান্তি আপনারা জানেন এটা নতুন না। অতীতেও আমরা যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি, নানা রকমের মিথ্যা তথ্য, নানা রকমের কথা এখানে ছড়ানো হয়েছে। কেউ ইচ্ছা করে ছড়িয়েছেন, কেউ বা আবেগপ্রবণ হয়ে ছড়িয়েছেন, কেউ বা সিনসিয়ারলি সত্য মনে করে ছড়িয়েছেন। তো এই জাতীয় বিষয়গুলোতে আমি অনুরোধ করব সবাইকে যে আপনারা সবাই একটু সেন্সিবল হবেন, সবাই একটু সতর্ক হবেন, সচেতন হবেন। কোনো ধরনের তথ্য যাচাই বাছাই না করে আপনারা হুট করে সেটা প্রচার করবেন না। গতকাল আপনারা যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, সংবাদ মাধ্যমের লোকেরা যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন এবং আমরা সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা পরিষ্কার করে বলছি, একদম এখানে কোনো দাড়ি কমা সেমিকোলন নাই। আমাদের উপরে যখন কারফিউ জারি করা হয়েছিল, আমাদেরকে যখন হুলিয়া দেয়া হয়েছিল, আমাদেরকে যখন মন্ত্রী পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল থেকে যখন বলা হচ্ছিল যে আমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, আমাদেরকে বলতে আমি আমাদের সকল রাজনৈতিক দলের কথা বলছি, আল্লাহর রহমতে আমরা তখন কেউ পালিয়ে যাই নাই, আমরা কেউ গোপন জায়গা থেকে বসে বার্তা আদান প্রদান করি নাই। আমরা আপনাদের সাথেই ছিলাম। একটু আগে এখানে যে সমস্ত মিডিয়ার ভাইরা বলছিলেন যে কঠিন সময়ে আপনারা আমাদের পাশে ছিলেন, আমরা আপনারা একসাথে আন্দোলন করেছি। সুতরাং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার, জীবন দেওয়ার, বুলেট বুকে পেতে নেয়ার অভ্যাস আমাদের দীর্ঘদিনের, এটা নতুন কোনো অভ্যাস না। আমাদের বয়স যা হয়েছে তার 3 ভাগের 2 ভাগ বয়সী আমরা এ ধরনের হুমকি ধুমকি পরিস্থিতি মোকাবেলা করে আমরা রাজনীতি করি। প্রিয় ভাই ও বন্ধুগণ, আজকে পরিকল্পিতভাবে সাধারণ ছাত্র জনতাকে সেনাবাহিনীর মুখোমুখি ঠেলে দেওয়া হয়েছে বা ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই চেষ্টাটা শেখ হাসিনা 4 আগস্ট করেছিলেন, 5 আগস্ট করেছিলেন। পুলিশকে উনি মুখে ঠেলে দিয়েছেন, র্যাবকে জনগণের মুখে ঠেলে দিয়েছেন, বিজিবিকেও ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন, সেনাবাহিনীকেও জনগণের মুখোমুখি করার, ঠেলে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু আমরা জানি সেনাবাহিনী এজ এ প্রতিষ্ঠান এটা প্রতিহত করেছিল, প্রতিবাদ করেছিল এবং এটাতে সম্মত হয় নাই। শুধু এইবার না, স্বৈরাচারী এরশাদও চেষ্টা করেছিলেন সর্বশেষ তার গদি রক্ষার জন্য সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করে দেওয়ার। সেই সময় আমরা দেখেছি এজ এ ইনস্টিটিউশন বাংলাদেশ সেনাবাহিনী কখনো জনগণের মুখোমুখি দাঁড়ায় নাই। সেনাবাহিনীকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল অতীতেও, কিন্তু প্রতিষ্ঠান হিসাবে সেনাবাহিনীকে কেউ জনগণের মুখোমুখি দাঁড় করানোর জন্য ব্যবহার করতে পারে নাই, বরং কখনো কখনো উল্টা হয়েছে। সেজন্য আমরা স্বনির্বন্ধভাবে অনুরোধ করব, এখানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার আর আমরা সাধারণ জনগণ সবাই মিলে আমরা কিন্তু এই বাংলাদেশের নাগরিক। আমরা কিন্তু এই দেশের আলো বাতাসে বেড়ে উঠেছি। আমরা সবারই, যিনি সেনাবাহিনীর সদস্য, ওনার 4টা ভাই থাকলে আর 4টা ভাই এই দেশমাতৃকারী মা বাবায়ের সন্তান। সুতরাং ষড়যন্ত্র প্রাথমিকভাবে জয়ী হওয়ার একটা লক্ষণ দেখা দিতে পারে, ষড়যন্ত্র প্রাথমিকভাবে একটা উত্তেজনা তৈরি করতে পারে, কিন্তু চূড়ান্ত সময়ে ষড়যন্ত্র কখনো সফল হয় না। আমরা আওয়ামী লীগকে বারবার বুঝিয়েছিলাম। আপনারা জানেন এবি পার্টি একটা
মধ্যপন্থী রাজনৈতিক দল। বাংলাদেশে মধ্যপন্থায় থাকা খুব কঠিন। আপনি মধ্যপন্থায় থাকলে আপনাকে কেউ না কেউ দালাল, কেউ না কেউ শত্রু মনে করবে। আপনাদের মনে থাকার কথা, আমাদের দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ, উনি একটু আউটস্পোকেন, উনি বিদেশে লেখাপড়া করেছেন, যার কারণে এই বাংলাদেশ সম্পর্কে তার একটা প্রত্যাশা আছে, তার একটা ভালোবাসা আছে, যার কারণে তিনি এই দেশে ফিরে এসেছেন রাজনীতি করার জন্য, এবং নতুন ধারার রাজনীতির উনি একজন প্রবক্তা। যার কারণে আমরা দেখি সর্বস্তরে তার একটা কথার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। ভাই, মানুষ যদি 10টা কথা বলে তার 2টা ভুল হইতে পারে না? আপনাদের মনে আছে হাসনাত আব্দুল্লাহ একবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে একটা উস্কানিমূলক বা ভিন্ন ইঙ্গিতমূলক একটা বক্তব্য দিয়েছিল। ব্যারিস্টার ফুয়াদ এটার তীব্র প্রতিবাদ জানিয়েছিল। জানানোর পর আমরা দেখলাম যে বিএনপির সর্বস্তরে ব্যারিস্টার ফুয়াদকে সবাই খুব পছন্দ করা শুরু করলেন, সবাই খুব তাকে উৎসাহ দিলেন। পরে আবার আমরা দেখলাম যখন ব্যারিস্টার ফুয়াদ একদিন বিএনপির একটা মিটিংয়ে বিএনপির নেতাদের উদ্দেশ্য করে বলেছেন যে এখনই যদি আপনারা চাঁদাবাজ, সন্ত্রাসীদেরকে, দখলবাজদেরকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে ক্ষমতায় গেলে কিভাবে নিয়ন্ত্রণ করবেন। এই কথার কারণে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে এক শ্রেণীর বিএনপি সমর্থক, উগ্র সমর্থক একটা পক্ষ, একটা গ্রুপ, সবাই না, ব্যাপকভাবে তার বিরুদ্ধে আবার ক্ষোভ প্রকাশ করা শুরু করলেন। তো এই জায়গায় আমরা দেখি, আমরা যখন আমাদের কোনো কথা যখন কারো পছন্দ হয় তখন আমরা বাহবা পাই, যখন কারো একটু পছন্দ হয় না তখন সাথে সাথে তাকে একেবারে শত্রু বানিয়ে ফেলার একটা মনোভাব আছে। তো সেজন্য আমরা দেখেছি ব্যারিস্টার ফুয়াদ যখন কিছু কথা বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর কিছু কিছু সদস্যের রাজনৈতিক বিষয়ে যখন উনি কথা বলেছেন, এই বিষয়টাকে প্রাতিষ্ঠানিকভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে লিখে অনেকে অনেক কথা বলেছেন। ভাই, আমাদের দেশে যখন আন্দোলন হয় আমরা বলি না যে পুলিশ তুমি যতই মারো বেতন তোমার 612, এরকম একটা স্লোগানের কথা মনে আছে তো? এটা তো পুরো পুলিশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না, এটা হচ্ছে একটা ক্ষোভের প্রকাশ, এটা হচ্ছে একটা প্রতিবাদী ভাষা। আপনারা জানেন যে জেনজিরা যখন আন্দোলন করেছিল তখন পুলিশের বিরুদ্ধে অনেক কথা বলেছিল, কিন্তু সেটা ছিল স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার পুলিশ বাহিনীর বিরুদ্ধে। আমাদের প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা প্রতিবাদ স্বৈরাচার এবং ফ্যাসিবাদের তল্পি বাহকদের বিরুদ্ধে, এবং আমাদের এই বক্তব্য অত্যন্ত ন্যায্য। আমরা মনে করি প্রত্যেকটা ইনস্টিটিউশন, আজকে যে পুলিশ প্রাতিষ্ঠানিকভাবে ধ্বংসপ্রাপ্ত, ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা নিশ্চয়ই বাংলাদেশ পুলিশের জন্য সঠিক হয় নাই, ভালো হয় নাই। সুতরাং রাজনৈতিক লোকেরা যখন কোনো প্রতিবাদ করে, রাজনৈতিক লোকেরা যখন কোনো কথা বলে, তখন সেটা ধ্বংসের জন্য, উস্কানির জন্য বলে না, সেটা একটা দায়িত্ববোধের জন্য বলে, সতর্কতার জন্য বলে। সেজন্য আমি আজকে এখানে স্পষ্ট করে বলতে চাই, আমাদের বক্তব্য, আমাদের ভূমিকা, আমাদের রাজনৈতিক যে বিশ্লেষণ, প্রত্যেকটাই হচ্ছে আমাদের দেশের কল্যাণের জন্য, এবং এগুলো যদি মানুষ মেনে চলে, প্রতিষ্ঠানগুলো মেনে চলে, তাহলে সেটা আমাদের জন্য বৃহত্তর কল্যাণ ডেকে আনবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ যে জায়গায় আছে, এই জায়গায় কেউ এককভাবে বাংলাদেশকে তুলে একটা সঠিক ডাইরেকশনে নিতে পারবে না। এটা ডক্টর ইউনূস একা পারবে না, উপদেষ্টারা একা পারবে না। কোনো জরুরি অবস্থা জারি করেও দেশের এই পরিস্থিতিকে সঠিক পথে আনা সম্ভব নয়। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে সর্বপ্রথম জরুরি অবস্থা জারির জন্য প্রধান উপদেষ্টাকে বলেছিলাম যে দেশের যে পরিস্থিতি, প্রত্যেকটা অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা জানেন কেয়ারটেকার সরকার যখন ক্ষমতায় আসে, প্রাথমিকভাবে সে একটা জরুরি অবস্থার মতো পরিস্থিতি দিয়ে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমি প্রফেসর ডক্টর ইউনূসকে পরামর্শ দিয়েছিলাম যে স্যার, আপনি এরকম একটা ভূমিকা নেন প্রথমে 3 মাস বা 6 মাসের জন্য। উনি হেসে বলেছেন যে তুমি আমাকে এত কঠোর হওয়ার কথা বলছো, আমি তো এত কঠোর কখনো হতে পারবো না। প্রিয় বন্ধুগণ,
হয়তো প্রফেসর ডক্টর ইউনূস ওয়াজ রাইট, তিনি হয়তো চাচ্ছেন এই দেশটাকে যে অস্থিরতার মধ্যে আছে, উনি কিন্তু ঠান্ডা একটা ক্রমধারা অবলম্বন করছেন। আপনারা দেখেছেন দেশের রাজনৈতিক পরিস্থিতি আস্তে আস্তে একটা স্বাভাবিক পর্যায়ে আসছে। এই রমজানে অনেক উত্তেজনা হওয়ার কথা ছিল, দ্রব্যমূল্য নিয়ে রাজপথে বিক্ষোভ হওয়ার কথা ছিল, লোডশেডিং নিয়ে মানুষের ক্ষোভ হওয়ার কথা ছিল, সেটা হয় নাই। আমাদের বিমানের টিকিট, বিদেশে যেতে যে জুলুম ছিল সেটাকে উনি অনেক কমিয়ে এনেছেন। আস্তে আস্তে প্রত্যেকটা ক্ষেত্রে আন্তর্জাতিক মহলে সব জায়গায় এবার যে জাতিসংঘের মহাসচিব এসেছেন 4 দিনের সফরে, এটা বাংলাদেশের জন্য অসামান্য অসাধারণ অর্জন। সুতরাং আমাদের সবার সাহায্য লাগবে, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, সরকার, উপদেষ্টারা, আমাদের সকল রাজনৈতিক দলের সহযোগিতা লাগবে এবং সহযোগিতা দিয়েই আমাদেরকে একটা জায়গায় পৌঁছাতে হবে। আমরা অনুরোধ করব, অনেক ন্যায্য কথা আছে, সেটাও কিন্তু কৌশলগতভাবে বলতে হয়। আমরা অনেক ন্যায্য কথা বলতে জানি, কিন্তু কৌশলগত কারণে আমাদেরকে রয়ে সয়ে অনেক কথা বলতে হচ্ছে। সুতরাং সবাইকে ধৈর্য ধারণ করতে হবে, সবাইকে একটা মাথা ঠান্ডা রেখে অস্থিরতা দূর করে চলতে হবে। আমি এর আগেও বলেছি, সেনাবাহিনী প্রধান বর্তমান পরিস্থিতিতে যে সমস্ত বিষয় বলেছেন রাজনৈতিক নেতাদের সাথে, এগুলো একান্ত ব্যক্তিগত আলাপ, এগুলো কোনো প্রাতিষ্ঠানিক মিটিং বা প্রাতিষ্ঠানিক আলাপ নয়। এই ধরনের আলাপকে জাতীয় পর্যায়ে এনে একটা পরিস্থিতি তৈরি করা, এই ধরনের আলাপ অতীতে অনেক হয়েছে। অনেক রাজনৈতিক নেতাদের সাথে আমার কথা হয়, তারা বলেছেন সেনা প্রধানের সাথে তাদের ব্যক্তিগত আলাপে নানা আলোচনা হয়েছে, কিন্তু সেই আলোচনাকে পাবলিকলি এনে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, এটাকে সমাধানের দায়িত্ব, এটাকে কুল ডাউন করে স্বাভাবিক পরিস্থিতি আনার দায়িত্ব এই সরকারের। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, দেশের এই পরিস্থিতিতে আপনি একটি জাতীয় সংলাপ আহ্বান করেন দ্রুত, যেটা আপনি ভারতের উস্কানির সময় করেছিলেন। আমরা সকল রাজনৈতিক দলের নেতারা এক জায়গায় দাঁড়িয়ে সেখানে আপনার সাথে অঙ্গীকারাবদ্ধ হয়েছিলাম। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, অতি শীঘ্রই একটা জাতীয় সংলাপ, জাতীয় বৈঠকের আহ্বান করেন, সেখানে আমরা খোলামেলা বিষয়গুলো নিয়ে আলোচনা করি এবং সবার অস্থিরতা দূর করে একাত্ম হয়ে আমরা কাজ করি। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মধ্যে পরিবর্তনের কোনো লক্ষণ নাই। এই দলটা, এই দলের নেতাদের এত বড় বিপর্যয়, এত বড় একটা গণ অভ্যুত্থানের পরেও তাদের মধ্যে শিক্ষা এবং তাদের যে অনুভূতি তৈরির, নতুন করে ভাবার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। আমরা কিন্তু এই দেশটাকে একটা রিকনসিলিয়েশন প্রসেসের মধ্য দিয়ে যার যার ভুল ত্রুটি দূর করে একসাথে পথ চলার পক্ষপাতী, সেটার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। আপনি আমাকে খুন করবেন, আপনি আমাকে গুম করবেন, আপনি আমার লক্ষ 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 কোটি টাকা লোপাট করে দেশটাকে শূন্য করে ফেলবেন, এরপরও অনবরত হুমকি দিয়ে যাবেন, এরপর বলবেন আপনার সাথে আমার ইনক্লুসিভ পলিটিক্স করার জন্য। এই ধরনের একপাক্ষিক ইনক্লুসিভনেস, এটা একটা প্রহসন ছাড়া আর কিছু না। আমরা বলছি যে যার যার জায়গা থেকে সবাইকে এগিয়ে আসতে হবে, সবাইকে ন্যায্যতার ভিত্তিতে ভাবতে হবে এবং ভেবে আমাদেরকে সঠিক পথের দিকে আমাদেরকে যেতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, কষ্ট করে এখানে এসেছেন। আবারও যখন প্রয়োজন হবে আপনারা আমাদের সাথে থাকবেন, আগেও ছিলেন। আবারও বলছি, রক্ত জীবন লড়াই, এটা আমাদের অতীত এবং বর্তমানের অনুষঙ্গ। ভবিষ্যতে এটা নিয়ে আমরা বাঁচবো, এটা নিয়ে আমাদের কোনো হেজিটেশন নাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, কিন্তু আপনি আপনার সংবাদ সম্মেলনে বিস্তর আলোচনা করলেন, ফেসবুকে সাম্প্রতিক যে অবস্থা, সেনাবাহিনী, সবকিছু নিয়ে আলোচনা করলেন, কিন্তু আমাদের বুঝতে আসলে অসুবিধা হচ্ছে সংবাদ সম্মেলনটা কি নিয়ে। আমরা জানতে চাচ্ছি যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ওনাকে যে গুজবের মাধ্যমে বলা হচ্ছে তাকে গ্রেফতার করা হচ্ছে, তাকে গ্রেফতার করার পেছনে আসল যৌক্তিক কারণটা কি, কেন তাকে গ্রেফতার করা হবে
এবং গ্রেফতার করলে কোন পক্ষ সুবিধাভোগী হবে সেই বিষয়টা একটু স্পষ্ট করবেন দয়া করে। আচ্ছা, ধন্যবাদ। উনি এখন চ্যানেল আইতে একটা অনুষ্ঠানে আছেন, চ্যানেল আইয়ের একটা লাইভ টক শোতে উনি ওখানে আছেন। এটা আগে থেকে ফিক্স করা ছিল, আমরা চেয়েছিলাম ওই প্রোগ্রামটা ক্যান্সেল করতে, কিন্তু তারা বলেছে তাদের লাইভ প্রোগ্রাম, এবং তারা বলছে যেহেতু আপনাদের সংবাদ সম্মেলনও আছে, সুতরাং ওখানেও তো উনি ওনার বক্তব্য রাখতে পারবেন, সুতরাং সেটা আমরা উনি সেই অনুষ্ঠানে অংশ নিয়েছেন, আমরা সেটা আর ক্যান্সেল করার দেয় নেই। কালকে রাত থেকে চ্যানেল আই যোগাযোগ করছিল যে যেহেতু তাদের গেস্ট ফিক্সড গেস্ট, যদি উনি অ্যারেস্ট হয়ে যান তাহলে তো তাদেরকে গেস্ট চেঞ্জ করতে হবে। তো এনিওয়ে, আমি যেটা বলছি যে ব্যারিস্টার ফুয়াদকে কেন গ্রেফতার করা হবে বা কি হবে এই ধরনের কথা তো আমি তো বলেছি, এটা পুরোটাই বোগাস একটা প্রচারণা। এবং আপনি বুঝতে পারেন না কেন আমি বুঝলাম না, কারণ আমি তো স্পষ্ট করে বললাম যে ব্যারিস্টার ফুয়াদের একটা পুরাতন বক্তব্য গত বছরের 5ই আগস্ট, সেই আগস্টের একটা বক্তব্যকে পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ইনবক্সে পাঠিয়ে একটা উত্তেজনা তৈরি করা হয়েছে, অ্যাজ ইফ ব্যারিস্টার ফুয়াদ এখন বলছেন যে উনি ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছেন। এটা 2024 সালের 5ই আগস্টের একটা বিশেষ পরিস্থিতিতে একটা বিক্ষোভ সমাবেশ থেকে বলা, এটা বাংলাদেশের কোনো মিডিয়াতে সেভাবে প্রচারও হয় নাই। অথচ সেরকম একটা ফুটেজকে এখন এনে এটা এখনকার বক্তব্য বলে প্রচার করা হচ্ছে, এবং আমি দেখেছি অনেক রাজনীতিবিদ এটাকে এখনকার বক্তব্য ধরে নিয়ে আমাদের কাছে জানতে চেয়েছেন। আপনারা ভালো করে তাকালে দেখবেন ওখানে কিন্তু পাশে অ্যাডভোকেট তাজুল ইসলাম দাঁড়ানো আছেন, যিনি চিফ প্রসিকিউটর অব দি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল। উনি তো আমাদের দল থেকে পদত্যাগ করেছেন প্রায় আজকে 8 মাস 9 মাস হয়ে গেছে, প্রায় 6 মাসের মতো হয়ে গেছে। তাহলে উনি ওখানে দাঁড়ায় বক্তৃতা দিলেন কিভাবে? এটা তো বোঝাই যাচ্ছে এটা অনেক পুরানো। এবং সেখানে আমি নাই, কেন নাই আমি? কারণ আমি তখন জেলখানায়। তো এই ছবিটা, ফুটেজটা আপনারা এটার রিয়েল জায়গাটা খুঁজলে আপনারা পেয়ে যাবেন। সুতরাং এটা একটা মিথ্যা প্রোপাগান্ডা, এটা একটা অযথা উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা এবং ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা। এই জন্যই আমরা আজকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের কাছে সেটা ক্লিয়ার করলাম। আইনি আশ্রয় নিয়েছেন কিনা বা নেবেন কিনা? রাজনৈতিক দলগুলো সাধারণত আইনি আশ্রয় নেয় না, রাজনৈতিক দলগুলো জনগণের কাছে আশ্রয় নেয়। আমরা জনগণের, কালকে রাত্রে আমাকে অনেকে বলেছে যে ফুয়াদকে যদি গ্রেফতার করা হয় তাহলে আমরা রাজপথে নামতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, বিভিন্ন কলেজ থেকে, ইভেন নারায়ণগঞ্জ থেকেও আমাকে একজন ফোন করে বলেছেন যে আমরা ঢাকার দিকে মার্চ করতে চাই। তাহলে দেখেন, এই ধরনের একটা বিভ্রান্তিকর তথ্য দিয়ে মানুষের মধ্যে উত্তেজনা তৈরি করা হচ্ছে। আমরা বলেছি যে এই সমস্ত উত্তেজনা মিথ্যা, গ্রহণ করবেন না। যার কারণে আমি সাথে সাথে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি এবং বিভিন্ন মিডিয়াকে, আমাদের মিডিয়া সেলে জানিয়ে দিয়েছি, এবং কয়েকটা টেলিভিশন তখন তাদের স্ক্রলে ওইটা প্রচার করেছে যে এটা একটা বিভ্রান্তিকর মিথ্যা সংবাদ। তো আমরা মনে করি না। আর দ্বিতীয় হচ্ছে, রাজনৈতিক নেতাদের জন্য জেলখানা এটা হচ্ছে দ্বিতীয় বাসস্থান। সুতরাং এটা আমাদের জন্য কোনো ব্যাপার না। আমরা এটার জন্য আইনগত লড়াই এগুলো করব, যদি জেলে যেতে হয় কখনো আবার করব, অসুবিধা নেই। আচ্ছা, আমরা একটু কাজ করি, আমরা এক পাশ থেকে প্রশ্নগুলো নিয়ে আসি, ঠিক আছে? এদিকে আর কেউ নাই, ঠিক আছে? বলেন, আমিন বলেন। প্রসঙ্গটার কারণে আজকে বাংলাদেশের পরিস্থিতি এরকম একটা জায়গায় গিয়েছে। এনসিপির একজন নেতা বললেন সেনাবাহিনী তাদের উপর চাপ সৃষ্টি করেছে। অপরজন নেতা কালকে রাতে স্ট্যাটাস দিয়ে সার্জিস বলছেন যে না, সেনাবাহিনী এরকম চাপ সৃষ্টি করেনি। এই যে এনসিপির এই তরুণ নেতারা এইভাবে পুরো দেশের রাজনীতিকে একটা জায়গায় মুখোমুখি দাঁড় করে দিচ্ছে, এর পরিণতি তো আপনি একটু যদি মূল্যায়ন করেন যে তাদের যে বিভ্রান্তিকর রাজনীতিকে কিভাবে সামাবেন? দেখেন, তরুণ নেতাদের অনেক কিছুকে আমরা অত সিরিয়াসলি নিচ্ছি না, কারণ এই তরুণরা তাদের এই তারুণ্যের কারণেই এত বড় একটা আন্দোলন সংগ্রামে তারা আমাদের পাশে ছিলেন। আমরা আশা করছি তারা আস্তে আস্তে তাদের ম্যাচুরিটি ডেভেলপ করবে। আমি তো আপনাকে ইঙ্গিতে বলেছি যে এই ধরনের আলোচনা অনেক রাজনৈতিক নেতাদের সাথে মাননীয় সেনাবাহিনী প্রধানের হয়েছে। কেউ তো এটা পাবলিকলি এনে এই ধরনের হাইপ তৈরি করে নাই, ঠিক আছে? হাসনাতকে বিভিন্ন জন জিজ্ঞেস করেছে যে আপনি এটা কেন করলেন। তিনি কাউকে বলেছেন যে উনি ইনসিকিউরিটি ফিল করে এটা করেছেন, কাউকে বলেছেন, আমি দেখেছি যে 2জন ইউটিউবার বা 3জন ইউটিউবারের
একটা টক শোতে ওরা বলেছে যে হাসনাত কখন মানে তার যে কখন যেটাই কি করে সে তার ঠিক নাই, সে তার মনে হয়েছে এখন করা দরকার সে করেছে। তো সেই জন্য আমরা এই জন্য আহ্বান জানাচ্ছি যে রাজনৈতিক এতদিন তারা ছিলেন ছাত্র জনতার কণ্ঠস্বর আকারে, এখন কিন্তু একটা রাজনৈতিক দলের সদস্য। রাজনৈতিক দলের সদস্যদেরকে অত্যন্ত বিবেচনাপ্রসূত হতে হয়, অত্যন্ত চিন্তাশীল হয়ে কাজ করতে হয়। আমি এই জন্য আমাদের দলের মধ্যেও আপনারা জানেন ব্যারিস্টার ফুয়াদের একটা বক্তব্য নিয়ে আগেও একটা আলোচনা হয়েছিল। আমরা কিন্তু আমাদের দলের ভেতরে ব্যারিস্টার ফুয়াদকে আমরা শোকজও করেছিলাম। বিজয় দিবসের 16ই ডিসেম্বর বিজয় দিবস অন্য সময় করার একটা বক্তব্য উনি রেখেছিলেন। পরে উনি আমাদের দলের কাছে ক্লারিফিকেশনও করেছেন যে এটা ওনার ব্যক্তিগত অভিমত ছিল এবং এটার উনি কিছু ব্যাখ্যাও দিয়েছেন। সুতরাং আমি মনে করি রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য অনেক বেশি সতর্কতার সাথে দায়িত্বশীলতার সাথে দিতে হবে। এটা আমি নতুন রাজনীতিবিদ যারা হয়েছে আমাদের ভাই বন্ধু এবং আমাদের এই অবিস্মরণীয় মুক্তি আন্দোলনের নেতা তাদের কাছে আমার এটা অনুরোধ থাকবে আপনার মাধ্যমে। জি একটা প্রশ্ন ছিল। জি আপনি আপনার বক্তব্যে বলেছেন বর্তমানে যে ক্লান্তি লগ্ন চলছে সেখানে ডক্টর ইউনূসের দ্বারা উত্তোলনের সম্ভব না এবং জরুরি অবস্থা জারি করেও সম্ভব না। তাহলে এই ক্লান্তি লগ্নটা উত্তোলনের উপায়টা কি বা কে করবে? আমরা বলেছি যে এককভাবে কারো পক্ষে সম্ভব না, এককভাবে সম্ভব না। আমি আপনাদেরকে এই যে বললাম যে সিরিয়াস ইস্যু না, বাট শোনা কথা একটা বলছি, শোনা কথা হিসেবে বলছি, কিন্তু আবার এটাকে আবার পেপারে লিখে দেন না। আমরা একটা শোনা কথা শুনেছি যে প্রফেসর ইউনূস সেনাবাহিনীকে বলেছেন আপনারা চালাইতে পারলে আপনারা চালান, নিয়ে যান। সেনাবাহিনীর সিনিয়ররা বলেছেন যে না, দেশের এই পরিস্থিতি, এই দেশ আমাদেরকে চালানো সম্ভব না। এর দ্বারা কি বোঝা যাচ্ছে? এই পরিস্থিতিতে দেশ এককভাবে কারো পক্ষে চালানো সম্ভব না। আমরা কিন্তু ডক্টর ইউনূসকে বলেছি যে আপনি একটা ভুল করেছেন, শুরু থেকে আপনি রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় না করে দেশ চালাতে চাইছিলেন, সেই কারণে আজকে অনেক জটিলতা তৈরি হয়েছে। তিনি সেটা অনুভব করেছেন এবং যার কারণে আজকে একটা জাতীয় ঐকমত্য কমিশন করা হয়েছে। আমরা বলছি যে এককভাবে কোনো পলিসি দিয়ে এই রাষ্ট্র এখন চলবে না। সেনাবাহিনী প্রধান কিন্তু বলেছেন যে উনার মাত্র 30,000 ফোর্স আছে, যাদেরকে পাঠাতে হবে আবার আঠাতে হবে। উনি নিজেই বলেছেন যে আমরা কিন্তু কি বলেছেন উনি বলেছেন আমরা কিন্তু ক্লান্ত হয়ে গেছি, উই হ্যাড এনাফ লাস্ট 7 মান্থস, ওনার বক্তব্যটা এরকম ছিল। সো এখানে আমরা তো বুঝতে পারছি পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে, আর্মি দিয়ে এককভাবে দেশ চলবে না। আর্মিকে লাগবে, জনগণের সহযোগিতা লাগবে, রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধতা লাগবে। ইভেন আমি বলছি যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক শক্তি হিসাবে আমরা চাই তার শুভবুদ্ধির উদয় হোক। আমরা চাই যে সে তার ফ্যাসিস্ট চরিত্র বর্জন করে, তওবা করে, সে ভুল বুঝে সে আসুক, তাইলে এই দেশটাকে অড়া যাবে। নাইলে সবাই কিন্তু আমাদের এই দেশ আমরা রক্ষা করতে পারবো না, এবং দেশ রক্ষা না হলে এখানে কেউ আমরা মানে সঠিকভাবে শান্তিমতভাবে থাকতে পারবো না। এই জন্য আমি বলছি সবার সহযোগিতা লাগবে, এককভাবে কেউ পারবে না। শেষ করি, আপনারা বলতে চাচ্ছেন আওয়ামী লীগ ক্ষমাসে আসতে হলে আওয়ামী লীগ কোনো রাজনীতি করতে পারবে, তার মানে যে হত্যা এবং গত 16 বছরে গুম করেছে সে বিচার কি প্রয়োজন নাই? আপনি কি এটাই বুঝলেন? আমরা বলেছি বিচার, সংস্কার, রিকনসিলিয়েশন, ইলেকশন সবগুলো আমাদের লাগবে, সবগুলো গুরুত্বপূর্ণ, একটা বাদ দিয়ে আরেকটা হবে না। আওয়ামী লীগ যে খুন করেছে, গুম করেছে, যে লুটপাট করেছে, এই যার টাকা লুট করেছে, আমি কি সেটা ক্ষমা করতে পারবো? যার সন্তানকে হত্যা করেছে তার সন্তানের দায়কে আমি ক্ষমা করতে পারবো? আপনারা দেখেছেন যে বিএনপি এবং জামাতের, সম্ভবত জামাতের আমির আওয়ামী লীগকে ক্ষমা করার কথা বলে উনার দলীয় নেতাদের তোপের মুখেও পড়েছেন উনি। কারণ তারা বলেছে যে আপনি তো ক্ষমা করতে পারেন না, যার রক্ত গিয়েছে, যার সন্তান হত্যা হয়েছে সে তো ক্ষমা করতে হবে। আর তারও আগে কথা হচ্ছে ক্ষমা তো চাইতে হবে। এখন পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে আপনার কোনো ক্ষমার লক্ষণ দেখতে পেয়েছেন? ক্ষমা চাওয়ার কোনো ইঙ্গিত পেয়েছেন? পায় নাই। সেজন্য আমরা বলছি যে তারা যদি তাদের সুষ্ঠু বিচার এবং তারা যদি ভুল বুঝে ক্ষমা চায়, তাহলে একটা রিকনসিলিয়েশন প্রসেস শুরু করার ব্যাপারে আমাদের আহ্বান থাকবে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।